আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি মলি বেগম, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আজকে আবারও হাজির হয়েছে তোমাদের সামনে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পেজ থেকে। তোমাদেরকে আমি গত ক্লাসে যে অধ্যায়টি পড়াচ্ছিলাম কিংবা যে টপিক্সটা পড়াচ্ছিলাম সেই টপিক্সেরই আজকে বেশ কিছু অংশ আলোচনা করব। তো গত ক্লাসে আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম, তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়টি। তো আমি ক্লাসটা শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে আমার সাউন্ড এবং বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সেটা একটু এনশিওর করবা। আর যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবা, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে যে ক্লাসটা ঠিকমতো সাউন্ড এবং ক্লাস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। মনে হয় বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে। তো আর যাই হোক, এখন ক্লাসে পড়া শুরু করা যাক। আমরা আসলে তোমাদের একটু একটু করে ক্লাস নিয়ে অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং অনেকটা সময় তোমরা অলরেডি অতিবাহিত করে ফেলছো। তো আসলে বাসায় কিন্তু এখন বসে থাকলে চলবে না, এখন যে কোনো প্রসেসই হোক তোমাদের আমরা সিলেবাসটা শেষ করে কিন্তু তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, সেজন্য প্রিপারেশন দিতে থাকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও। দেখো আমি তোমাদেরকে কি পড়াচ্ছিলাম, গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি একেবারে প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি ছিল? ব্যবসার মৌলিক ধারণা। তো ব্যবসার মৌলিক ধারণার অধ্যায়টির আজকে আমার 4 নম্বর লেকচার। তো আজকে তোমাদেরকে আমি পড়াবো এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে সেটা কি? শিল্প। আমরা আজকে শিল্প নিয়ে আলোচনা করব। দেখো, শিল্পের আলোচনা করার আগে আরেকটা কথা বলি, আমি তোমাদের গত ক্লাসে যে ব্যবসায়ের আওতা পড়িয়েছিলাম সেই আওতার মধ্যে কিন্তু শিল্পের অনেক কিছুই তোমাদেরকে পড়িয়ে ফেলছি, সেজন্য আজকে হয়তো অনেকটাই পড়া মিলে যাবে। তো দেখো, শিল্প কাকে বলে? আমরা জানি প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে সেটাকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করার সামগ্রিক কর্মপ্রচেষ্টাকে আমরা সাধারণত শিল্প বলে থাকি। আমি আবারও বলছি, প্রকৃতি প্রদত্ত সম্পদ। খেয়াল করো, প্রকৃতি প্রদত্ত সম্পদ কোনগুলো? যেগুলো একেবারে গড গিফটেড, মানে যেটা আমরা কেউ তৈরি করতে পারি না। তাহলে ওই প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে মানুষের ব্যবহার উপযোগী করে মানুষের কাছে পৌঁছে দেয় যে কর্মপ্রচেষ্টা, সেটাকে আমরা শিল্প বলে থাকি। এখন প্রকৃতি প্রদত্ত সম্পদ, অনেক সম্পদ আমরা সরাসরি ব্যবহার করতে পারি, আবার কিছু কিছু সম্পদ আছে সেটা আমরা চাইলেও সরাসরি ব্যবহার করতে পারি না। যেমন দেখো, আমাদের মাটির নিচে ভূগর্ভস্থ যে আমাদের সম্পদগুলো আছে, যেমন তেল আছে, গ্যাস আছে, এগুলো কিন্তু আমরা সরাসরি তুলেই কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে পারি না। কারণ গ্যাসটা, যেখানে গ্যাসের খনি আছে সেখানে যদি গ্যাস বের হচ্ছে, সেখানে যদি তুমি আগুন ধরে রান্না করতে পারবে? অসম্ভব। কিন্তু সেই গ্যাসটাকে তুলে সেটাকে কিন্তু প্রসেসিং করে মানুষের ব্যবহার উপযোগী, মানে সেফ করে, মানুষ কীভাবে ব্যবহার করলে এটা সেফ থাকবে সেভাবে করে তারপরে কিন্তু সেটা বাজারজাত করা হয় কিংবা সাধারণ ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছে দেওয়া হয়। তাহলে দেখো, এই যে আমরা জানি শিল্প হচ্ছে উৎপাদনের বাহন বা ব্যবসার একটি উৎপাদনকারী শাখা। একেবারে যেগুলো উৎপাদনের সাথে জড়িত, মানে একটা পণ্য তৈরি করতে একেবারে প্রথম স্টেপে যে উৎপাদনের বিষয়টা থাকে সেটাকে আমরা শিল্প বলে থাকি। আর এই শিল্প এটা বিভিন্ন ভাবে মানুষের ব্যবহার উপযোগী, বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিন্তু এটাকে করা হয় শিল্পের কাজগুলো। যেমন একেবারে প্রকৃতি থেকে তুলে সেটাকে একটা রূপে পরিবর্তন, মানুষের ব্যবহার উপযোগী একটি রূপে পরিবর্তন করে, সেটাকে আবার নানান প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সেটাকে আবারও তার শেপে পরিবর্তন আনতে হয়। এভাবে কিন্তু একটা প্রকৃতি প্রদত্ত সম্পদকে বারবার কিন্তু আমরা রূপে বা আকারে পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে মানুষের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। তাহলে এই যে বারবার রূপে পরিবর্তন করা হচ্ছে, সেজন্য শিল্পকে কিন্তু আমরা শিল্পকে বলি শিল্প রূপগত উপযোগ তৈরি করে, মানে একেবারে আকার চেঞ্জ করে।
তাহলে দেখো, আমরা জানি মানুষের অভাব পূরণের জন্য আমরা যা কিছু ব্যবসায়ীরা যেটাই উৎপাদন করে সেই উৎপাদন রিলেটেড কাজই কিন্তু শিল্প। কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টি করার সামর্থ্যকে আমরা উৎপাদন বলে থাকি। দেখো, বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টি করার সামর্থ্যকে, তার মানে দেখো আমরা ওই যে একই কথা, প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে সেটা পেলেই যে আমরা আমাদের ব্যবহার উপযোগী হয়ে যায় তা কিন্তু না, সেটাকে কিন্তু উপযুক্ত তৈরি করতে হয়, সেটাকে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হয়, তারপরে সেটা আমরা সাধারণ মানে ভোক্তা ক্রেতা আমাদের চাহিদা মতো আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, যেমন তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করা হয়। তাহলে দেখো, তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করা হচ্ছে, সেই তুলাটাকে প্রসেসিং করে কিন্তু তুলা থেকে সুতায় রূপান্তর করা হচ্ছে, সেই সুতাটাকে আবারও প্রসেসিং করে মানুষের চাহিদা মোতাবেক কাপড় তৈরি করা হচ্ছে, এবং কাপড়টাকে প্রসেসিং করে মানুষের চাহিদা মতো কিন্তু আবার পোশাকে পরিণত করা হচ্ছে। তাহলে দেখো, এখানে আমরা জমি থেকে, প্রকৃতি প্রদত্ত জমি থেকে আমরা তুলা খুঁজে নিয়ে আসছি, মানে এটা প্রকৃতি প্রদত্ত সম্পদ, সেই সম্পদটাকে তুলাটাকে আমরা মানুষের প্রয়োজন অনুযায়ী সুতায় রূপান্তর করছি, সুতা থেকে আবার সেটাকে কাপড়ে পরিণত করছি, কাপড় থেকে সেটাকে আবার কিছু করে মানুষের ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের পোশাক আমরা তৈরি করছি। কারণ দেখো, এখানে শিল্পের কিন্তু কয়েকটা ধাপ, প্রত্যেকটা কাজে কিন্তু এখানে শিল্পকর্ম হিসেবে বিবেচিত। যেমন তুলা থেকে সুতা, এটি একটি শিল্পকর্ম, সুতা থেকে কাপড়, সেটি একটি শিল্পকর্ম, আবার কাপড় থেকে পোশাক তৈরি, সেটি কিন্তু আরেকটি শিল্প। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো আলাদা আলাদা। এই যে একেবারে পোশাক কিংবা কাপড় তৈরি আগ পর্যন্ত এটা কিন্তু বারবার কিন্তু রূপে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা একে দেখো, পরিণত একটি পোশাকে পরিণত করার আগে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে কাজগুলো হয় প্রত্যেকটাই কিন্তু আমার শিল্পে অন্তর্ভুক্ত। এছাড়াও দেখো আরো উদাহরণ আছে, যেমন বন থেকে কাঠ সংগ্রহ করা, তারপর সমুদ্র থেকে মাছ উত্তোলন করা, এগুলো কিন্তু একেবারে প্রকৃতি প্রদত্ত সম্পদ আমরা সংগ্রহ করছি, তারপর সেটাকে প্রসেসিং করে আমরা ব্যবহার উপযোগী করে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু শিল্পের কয়েকটা ধাপ এগোচ্ছে। একেবারে প্রথম স্টেপে যেটা থাকে সেটাকে বলি আমরা প্রাথমিক শিল্প, তারপর প্রাথমিক শিল্পে তৈরি যে উপাদানটা সেটা দিয়ে আমরা মাধ্যমিক শিল্পে ব্যবহার করছি, আবার মাধ্যমিক শিল্পে যে পণ্যটা তৈরি হচ্ছে সেটাতে আমরা চূড়ান্ত পণ্য তৈরি করছি। দেখো, এখানে কয়টা কথা বললাম, প্রাথমিক, মাধ্যমিক এবং চূড়ান্তভাবে ব্যবহার্য পণ্য। যেমন একেবারে প্রাথমিক শিল্প হচ্ছে তুলা থেকে বা প্রকৃতি থেকে তুলা সংগ্রহ করা, তারপর তুলা থেকে প্রসেসিং করে যে সুতায় তৈরি করা হয়, সুতাটাকে আমরা মাধ্যমিক সুতা তৈরি শিল্পকর্মটা সেটা মাধ্যমিক শিল্প হিসেবে গণ্য করতে পারি, এবং সেই সুতা থেকে আমরা কাপড়ে পরিণত করতে সেটা আমরা চূড়ান্ত ভোক্তার জন্য তৈরিকৃত পণ্য আমরা বলতে পারি। তাহলে এই ছিল সাধারণত একটি শিল্পের প্রাথমিক ধারণা। তাহলে শিল্পের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে সেটাকে মানুষের ব্যবহার উপযোগী করে পণ্য বা সেবা তৈরি করা কর্ম প্রচেষ্টাকে আমরা শিল্প বলে থাকি। আমরা জানি মানুষ কিছু অর্থনীতির ভাষায় কিন্তু মানুষ কিছুই কিন্তু সৃষ্টির ক্ষমতা রাখে না, মানুষ একেবারে আমরা কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারি না। প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে আমরা ওই সম্পদের উপর আমরা বিভিন্ন উপযোগ তৈরি করে মানুষের ব্যবহার করে করে গড়ে তুলতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রি বা শিল্পের প্রাথমিক ধারণা, মনে থাকবে তো? তারপর দেখো, আমরা শিল্পের ধারণা পড়তে যে আমরা শিল্পের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখি খুঁজে বের করতে পারি কিনা। শিল্পের বৈশিষ্ট্য, দেখো আমি যে পয়েন্টটা লিখছি, আমরা জানি শিল্পের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শিল্প একটি উৎপাদনকারী শাখা। শিল্প কি? শিল্প একটি উৎপাদনকারী শাখা। আমরা প্রথমেই বলছি শিল্পকে আমরা উৎপাদনের বাহন বা উৎপাদনকারী শাখা হিসেবে বিবেচিত করতে পারি। কেন? কারণ
একেবারে কাঁচামাল ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী যে পণ্যটা তৈরি করা হচ্ছে সেটাকে আমরা একেবারে প্রাথমিক শিল্প হিসেবে গণ্য করতে পারি। শিল্প মানেই সেখানে শুধু মানুষের চাহিদা অনুযায়ী মানুষের ব্যবহার উপযোগী করে, ভোক্তার ব্যবহার উপযোগী করে পণ্যটা তৈরি করা। আর একেবারে কোনো কিছু তৈরি করাই সেটা উৎপাদনের সাথে জড়িত। মানে শিল্পের কাজই হচ্ছে যে আমি একটি শিল্পের মাধ্যমে, ইন্ডাস্ট্রির মাধ্যমে আমি পণ্যটাকে মানুষের ব্যবহার উপযোগী, মানে প্রকৃতি প্রদত্ত যে কাঁচামালটা আমরা ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করি। যেমন আমরা যে সাবানটা ব্যবহার করি, দেখো সাবান আমরা সবাই ব্যবহার করি, সেটা হতে পারে বিউটি সোপ কিংবা লন্ড্রি সোপ। তাহলে এই দেখো, এই আমরা যে সাবানটা ব্যবহার করছি, এই সাবান যারা তৈরি করছে, বিভিন্ন কাঁচামাল ব্যবহার করে যারা সাবান উৎপাদন করছে, তাহলে সেটাই কিন্তু একেবারে শিল্প হিসেবে বিবেচিত। মানে যারা উৎপাদনের সাথে রিলেটেড, সেটাই কিন্তু শিল্প। ঠিক আছে, সেজন্য বলা হয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি হচ্ছে ব্যবসার একটি উৎপাদনকারী শাখা। দেখো 2 নম্বর পয়েন্টটা দেখো, রূপগত উপযোগ সৃষ্টি। দেখো আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো সংজ্ঞা বা ধারণা থেকেই কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো নিজেরাই খুঁজে খুঁজে বের করতে পারি। মূলত ওই বৈশিষ্ট্যটাকে ভেঙে ভেঙে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য, মানে শিল্প কোনটা সেটা চেনার কিছু স্বতন্ত্র কিছু চিহ্ন কিন্তু আমরা বের করতে পারি। যখন আমরা বলবো যে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে, তার মানে দেখো রূপগত উপযোগ কিভাবে সৃষ্টি করছে। আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়েছিলাম যে বন থেকে কি করা হয়, কাঠ সংগ্রহ করা হয়। আমরা বন থেকে কি করছি, কাঠ, বন থেকে দেখো গাছ কেটে নিয়ে আসছি আমরা। গাছটাকে কি করা হয়, চেরাইয়ের মাধ্যমে চেরাই করে আমরা গাছটাকে কিসে, কাঠে রূপান্তর করি। কাঠটাকে আবার প্রসেসিং করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করছি। তাহলে দেখো একেবারে বন থেকে আমরা যখন একটি গাছ কেটে নিয়ে আসি, তখন সেটা কিন্তু গাছ থাকে, গাছটাকে চেরাই করে সেটাকে কি করা হচ্ছে, একটি নতুন গাছটাকে একটি পরিবর্তন করে সেটাকে চেরাই করে নতুন একটি যে শেপে দাঁড় করালাম, সেটা গাছ থেকে সেই নতুন শেপটার নাম আমরা কি বলি, কি বলে রাখি, কাঠ বলে চিনে থাকি। তাহলে সেই কাঠ কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ব্যবসায়ীর কাছে তখন পৌঁছে যায়। সেই ব্যবসায়ীরা কাঠটাকে কি করে, পরবর্তীতে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের আসবাবপত্র, যেমন টেবিল, বিছানা, তারপর তোমার আলনা, ওয়ার্ড্রোব, আলমারি, বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করছে। তার মানে দেখো তোমার ঘরে কিংবা তোমার বাসায় যে টেবিলটা আছে সেটা একসময় কি ছিল, একটি গাছ ছিল। তাহলে দেখো এই গাছটাকে বিভিন্নভাবে বারবার তার রূপে আমি পরিবর্তন করছি, মানে তার আকার বা শেপটাকে আমি বারবার পরিবর্তন করছি। সেজন্য বলা হয় শিল্পকে রূপগত উপযোগ সৃষ্টি করে। এছাড়াও একটি সহজ একটি উদাহরণ দিই, আমরা বিভিন্ন ধরনের কাদামাটি দিয়ে আমরা খেলা করি। সে কাদামাটিটা যখন নরম থাকে তখন সেটাকে কিন্তু আমরা বিভিন্ন শেপে চেঞ্জ করতে পারি, পারি না? তাহলে এই যে দেখো একটি কাদামাটি যখন থাকে, সেই কাদামাটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের, ধরো কলস, পাতিল, বিভিন্ন ঢাকনা, আবার বিভিন্ন ধরনের খেলনা কিন্তু তৈরি করা হচ্ছে। তার মানে কি, সেটাকে বিভিন্নভাবে শেপে পরিবর্তন করে নতুন আরেকটি রূপে পরিবর্তন করা হচ্ছে। তাহলে এই যে রূপগত বিভিন্ন উপযোগ কি করা হচ্ছে, শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে দেখো পরের বৈশিষ্ট্যটা দেখো, কেন্দ্রীভূত কর্ম। আমরা জানি শিল্প একটি কেন্দ্রীভূত কর্ম। কেন্দ্রীভূত কর্ম বলতে আসলে আমরা কি বুঝি? আমরা দেখো আমাদের দেশে যে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হচ্ছে কোথায়, বিভিন্ন ধরনের ওষুধ শিল্প কারখানায়। কারখানায় তৈরি কিন্তু ওষুধ আমরা কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিনতে পাচ্ছি, এবং দেশে এবং বাইরের দেশেও কিন্তু আমাদের ওষুধ বিক্রি হচ্ছে। তাহলে দেখো, তাহলে আমরা যখন
ওষুধটা তৈরি হয় সেটা কোথায় তৈরি হচ্ছে? একটি নির্দিষ্ট কারখানায়, মানে একটি নির্দিষ্ট জায়গায়। ধরো এটি একটি ওষুধ তৈরি কারখানা, এই বৃত্তটা, তাহলে এটার ভিতরেই কিন্তু আমার ওষুধ তৈরি হচ্ছে। আর যখন তৈরি হয়ে গেলে চূড়ান্ত পণ্য, মানুষের ব্যবহার উপযোগী পণ্য আমি তৈরি করে ফেলি, তখন যখন এটিকে আমি বাইরে বিভিন্ন দেশ বিদেশে বিক্রি করি, এই নির্দিষ্ট জায়গা থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে দেই, তখন কিন্তু সেটা কিন্তু সেই কাজটা কিন্তু আমরা শিল্প হিসেবে বলি না। আমরা বলি শিল্প কতটুকু? যখন তোমার প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে সংগ্রহ করে সেটাকে প্রসেসিং করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা। তার মানে এই ব্যবহার উপযোগী পণ্য তৈরি করতে গেলে সেটা আমার একটি নির্দিষ্ট জায়গাতে করতে হয়, সেটা মানে ছড়াছড়ি করে করা যায় না। মানে একটি নির্দিষ্ট কারখানায় যেখানে আমি তৈরি করি সেই একটি নির্দিষ্ট জায়গায় করা হয়। সেজন্য বলা হয় শিল্প একটি কেন্দ্রীভূত কর্ম, মানে একটি নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরেই এই কাজটি করতে হয়। তারপরেরটা দেখো, অধিক পুঁজি ও ঝুঁকি। শিল্পের কাজ করতে গেলে সাধারণত এখানে অধিক পুঁজি বিনিয়োগ করতে হয়। কিভাবে? কারণ একেবারে তুমি প্রথম অবস্থায় যদি তুমি কোনো কারখানা তৈরি করো, তাহলে সেই কারখানা তৈরি করতে গেলে তোমাকে বিভিন্ন কাঁচামাল এবং সেই কাঁচামালকে প্রসেসিং করার জন্য বিভিন্ন ধরনের মেশিন, এছাড়াও সেই মেশিন ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের মানব সম্পদ, মানে মানুষ, কর্মী, এগুলো কিন্তু জোগাড় করার প্রয়োজন পড়ে। তো এগুলো জোগাড় করতে গেলে প্রাথমিক পর্যায়ে আমাকে কিন্তু সেখানে পুঁজি বেশি বিনিয়োগ করতে হয়, কিংবা খরচ আমার বেশি হয়ে যায়। সেজন্য বলা হয় শিল্প করতে গেলে এখানে অধিক পুঁজির প্রয়োজন, এবং যেখানে আমার অধিক পুঁজি থাকে সেখানেই কিন্তু আমার ঝুঁকির পরিমাণও বেশি থাকে। তুমি যদি 10 টাকা বিনিয়োগ করো, 10 টাকা যদি চলে যায়, 10 টাকা কিন্তু খুব বেশি একটা টাকা না, তখন কিন্তু সেটা তোমার গায়ে লাগবে না। কিন্তু তুমি যদি 10,000 টাকা বিনিয়োগ করো, তাহলে 10,000 টাকা যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু সেটা তোমার অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়। সেজন্য বলো যেখানে অধিক ঝুঁকি যেখানে অধিক পুঁজি সেখানেই অধিক ঝুঁকি বিদ্যমান। সাধারণত সব ধরনের শিল্প, সেটা ক্ষুদ্র, মাঝারি আর বৃহৎ বলো, সব ধরনের শিল্পে কিন্তু একটি হিউজ পরিমাণ টাকা লাগে। অল্প টাকা দিয়ে তুমি কোনো শিল্প কারখানা গড়ে তুলতে পারবে না। তারপরের পয়েন্টটা দেখো, লাভে বিলম্ব। শিল্পে তুমি যে বিনিয়োগ করবা, বিনিয়োগ করলে সাথে সাথে কিন্তু তুমি মুনাফা পাবে না। মুনাফা পাওয়ার জন্য তোমাকে কিছুটা সময় কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কেননা তুমি একেবারে প্রথম পর্যায়ে যখন তুমি কিছুতে ইনভেস্ট করবা, ইনভেস্ট করার সাথে সাথে সেখানে তুমি মুনাফাটা পাবে না। মুনাফা পাওয়ার জন্য তোমার তৈরিগত পণ্যটার একটি নির্দিষ্ট বিক্রয় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রয় হওয়ার পরে তারপর থেকে তুমি কিন্তু সেটার মুনাফা পাবে। সেজন্য বলা হয় শিল্পেও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে শিল্পে বিনিয়োগ করে এখান থেকে আমি ফলাফল বা লাভের অংশটা পেতে গেলে আমাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। সেটাকে বলা হচ্ছে ফল লাভে বিলম্ব। তারপর আরেকটা দেখা আছে অর্থনৈতিক উন্নয়নে প্রবেশ পথ। আমরা জানি যে দেশ শিল্পে যত বেশি অগ্রগতি অর্জন করেছে সে দেশ তত বেশি উন্নত। শিল্পের মাধ্যমে আমরা বলা হয় যে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য এটাকে একটি প্রবেশ পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিভাবে? যদিও বা শিল্প প্রসার হওয়ার পর থেকে আমরা কৃষি কিংবা প্রাথমিক শিল্প কিন্তু একেবারে গৌণ হয়ে গেছে। যদিও বা আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কিন্তু তারপরেও যে একেবারে কৃষি শিল্পটা কিন্তু মানুষের একটা কৃষিকাজের সাথে জড়িত না থেকে কিন্তু মাধ্যমিক শিল্পের দিকে অগ্রসর বেশি হচ্ছে। আর যখন থেকে এই শিল্প বিপ্লব হলো তখন থেকেই কিন্তু বিভিন্ন দেশগুলোকে আরো বেশি অগ্রগতি অর্জন করছে। তাহলে দেখো আমরা এই যে কয়েকটা পয়েন্ট ছাড়াও তোমরা আরো অনেক পয়েন্ট তোমরা তৈরি করতে পারো। তবে মূল পয়েন্টগুলো কিন্তু একটা শিল্পকে চিহ্নিত করার জন্য মূল পয়েন্টগুলো এগুলো দিলেও কিন্তু অনেক হয়। এগুলো থেকে ভেঙে ভেঙে তুমি আরো অনেক পয়েন্ট তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পয়েন্ট পড়লাম দেখো। শিল্প হচ্ছে উৎপাদনকারী শাখা। 2, রূপগত উপযোগ সৃষ্টি করে। 3, শিল্প একটি কেন্দ্রীভূত কর্ম। 4, অধিক পুঁজি ও ঝুঁকি বিদ্যমান। 5, ফল লাভে বিলম্ব। 6, অর্থনৈতিক উন্নয়নে প্রবেশ
ঠিক আছে? তো আমরা শিল্পের বৈশিষ্ট্যটা আশা করি তোমরা বাসায় অবশ্যই পড়বে। তো আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিভিন্ন ধরনের উদ্দীপক এই টপিক থেকে আসে। সেটা হচ্ছে শিল্পের প্রকারভেদ বা শিল্পের আওতা। শিল্পের বৈশিষ্ট্যগুলো আমরা এই যে বৈশিষ্ট্যের যে পয়েন্টগুলো করলাম, 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আসতে পারে এবং জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? যেমন শিল্প একটি কেন্দ্রীভূত কর্ম, এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে। ব্যাখ্যা করো। শিল্প ফল নামে কেন বিলম্ব হয়, এটাও কি প্রশ্ন আসতে পারে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থেকে। শিল্পকে কেন উৎপাদনকারী শাখা বলা হয়, কিংবা শিল্প একটি উৎপাদনকারী শাখা, ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। তার মানে শিল্পের বৈশিষ্ট্যে যে আমরা 6টা বৈশিষ্ট্য বললাম, 6টা বৈশিষ্ট্য থেকে কিন্তু তোমাদের প্রায় বিভিন্ন সালে কিন্তু প্রশ্ন এসেছে। তো আমরা পড়ব এখন শিল্পের প্রকারভেদ। তোমাদের এই প্রথম অধ্যায়ের কিন্তু কখনো কোনো প্রশ্ন কিন্তু মিস হয় না, প্রত্যেকবারই এই অধ্যায় থেকে উদ্দীপক আসেই। দেখো শিল্পের প্রকারভেদ, আমরা শিল্প নিয়ে অনেকটুকু পড়ে ফেলেছি। শিল্প কাকে বলে, শিল্পের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। দেখো শিল্প সেই আদিম যুগ থেকে মানুষ যে বিভিন্ন ধাতব পদার্থ গড়িয়ে যে বিভিন্ন ধরনের ব্যবহার উপযোগী কিংবা মানুষের চাহিদা মোতাবেক যে বিভিন্ন পণ্য তৈরি করতো, সেখান থেকে কিন্তু শিল্পের অগ্রযাত্রা শুরু হয় এবং এরপরে যে শিল্প বিপ্লব হয়, সেই শিল্প বিপ্লবের মাধ্যমে কিন্তু সারা পৃথিবীতে শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে এবং সেই অগ্রযাত্রায় কিন্তু এখনো কিন্তু বিভিন্ন দেশ কিংবা আমাদের দেশও কিন্তু ভাসছে। আমাদের দেশে যদিও বা কৃষি প্রধান দেশ, কিন্তু সেই কৃষি কাজের থেকে কিন্তু মানুষ এখন শিল্পের দিকে অগ্রসর বেশি হচ্ছে। তো এই যে শিল্পের যে বিভিন্ন কাজ, বিভিন্ন ধরনের যে কাজ আছে, ওই যে আমি প্রথমে বললাম কাঠ, বন থেকে কাঠ, গাছ সংগ্রহ, গাছ থেকে কাঠের রূপান্তর, কাঠ থেকে আসবাবপত্রের রূপান্তর, এখানে দেখো কয়েকটা স্টেপ বাই স্টেপ কিন্তু চলে গেছে। কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু শিল্পের অন্তর্ভুক্ত। এইভাবেই কিন্তু এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এক এক স্টেপে এক এক কাজ করে যাচ্ছে, এই এক এক স্টেপ বাই স্টেপ কাজগুলোর হিসাবে কিন্তু শিল্পকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। দেখো প্রাথমিক শিল্পকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি। সেটি হচ্ছে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। বিশ্লেষণ শিল্প, জৈবিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, আরেকটা হলো সংযোজন শিল্প। দেখো আমরা শিল্পকে প্রথমত কয়টা ভাগে ভাগ করেছি? 4টা ভাগে। প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প।
প্রাথমিক শিল্প কোনটা? একেবারে প্রাথমিক শিল্প বলতে একেবারে প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করে আমরা যে সেবা বা পণ্য তৈরি করি সেই কর্মপ্রচেষ্টাকে আমরা বলি প্রাথমিক শিল্প। যেমন একেবারে প্রকৃতি প্রদত্ত, যেমন ভূমি, পানি, আবহাওয়া, এগুলো ব্যবহার করে আমরা একেবারে প্রাথমিক, একেবারে প্রথম পর্যায়ে যেটা তৈরি করি সেগুলোকে আমরা প্রাথমিক শিল্প বলে থাকি। তাহলে সেই প্রাথমিক শিল্পকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করছি। দেখো, এক, কৃষি শিল্প। প্রাথমিক শিল্পটাকে মানে একেবারে প্রথম স্টেপে যে আমরা একটা পণ্য তৈরি করার একেবারে প্রথম স্টেপের কাজটা, সেটাকে সেই কাজগুলোকে আমরা প্রাথমিক শিল্প বলি। এটাকে আবার কাজের ধরন অনুযায়ী মানে কাজের সুবিধার্থে সেটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করছি। সেটা হলো এক, কৃষি শিল্প। কৃষি শিল্প কোনটা? একেবারে প্রকৃতি প্রদত্ত সম্পদ, যেমন ভূমি, জমি, তারপরে মাটি, পানি, বায়ু, এগুলো ব্যবহার করে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি বা যে কর্মপ্রচেষ্টা করি সেগুলোকে আমরা বলি কৃষি শিল্প। যেমন ওই যে প্রথমেই বললাম, আমরা একেবারেই তুলা থেকে মানে তুলার গাছ থেকে তুলা সংগ্রহ করা কিংবা একেবারে মাটি কিংবা জমি ব্যবহার করে আমরা যে ধান চাষ করি সেটাও কিন্তু একেবারে প্রথম শিল্প, মানে কৃষি কাজের সাথে জড়িত শিল্পগুলোকে সাধারণত আমরা কৃষি শিল্প বলে থাকি। তারপরে আছে কি, দেখো, প্রজনন শিল্প। প্রজনন শিল্প হচ্ছে ওই শিল্প, এটাও কিন্তু একেবারে প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করা হয়। একেবারে নির্বাচিত উদ্ভিদ এবং প্রাণী বংশ বিস্তারের জন্য যে শিল্প কাজ করে যায় সেই শিল্পের কাজকে আমরা বলি প্রজনন শিল্প। যেমন হ্যাচারিতে কি করা হয়? মাছের পোনা তৈরি করা হয়। তারপরে নার্সারিতে কি তৈরি করা হয়? গাছের চারা তৈরি করা হয়। তাহলে একেবারে প্রথম পর্যায়ে দেখো, প্রাণী কিংবা উদ্ভিদে একেবারে প্রজনন মানে বংশ বিস্তারের জন্য যে কাজগুলো করা হয় সেগুলোকে আমরা বলি প্রজনন শিল্প। তারপরে আছে কি, দেখো, নিষ্কাশন শিল্প। এটাও কিন্তু প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করা হয়। নিষ্কাশন শিল্প হচ্ছে একেবারে প্রকৃতি থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয় যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে, সেটাকে আমরা বলি, সেই শিল্প প্রচেষ্টাকে আমরা বলি নিষ্কাশন শিল্প। যেমন ওই যে বললাম, খনি থেকে সম্পদ উত্তোলন করা, গ্যাসের খনি থেকে, মাটির ভূগর্ভস্থ থেকে আমরা গ্যাস উত্তোলন করা, সমুদ্র থেকে মাছ তোলা, এগুলোকে আমরা বলতেছি যে একেবারে নিষ্কাশন বা আহরণ শিল্প। ঠিক আছে? তাহলে এই দেখো, এই তিনটা শিল্পেই কিন্তু তিনটা শিল্পের কাজ, তাদের কাজের ধরন অনুযায়ী শিল্পটাকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। কৃষি শিল্পে বলা হচ্ছে একেবারে কৃষি কাজের সাথে জড়িত শিল্প, আর প্রজনন শিল্প হচ্ছে এখানে শুধু বংশ বিস্তারকরণ কাজে করা হয়, কিন্তু এখানে কাঁচামাল হিসেবে কিন্তু আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা একেবারে প্রকৃতি প্রদত্ত। তারপর নিষ্কাশন শিল্প, এটাও কিন্তু আমরা একেবারে কাঁচামাল হিসেবে যেটা পাই সেটাও কিন্তু একেবারে প্রকৃতি প্রদত্ত, যেটা মানুষ সৃষ্টি করতে পারে না। তাহলে একেবারে শিল্প কোনো কিছু তৈরি করতে গেলে একেবারে প্রথম স্টেপে যে কাজগুলো বা ধাপে ধাপে যে কাজগুলো আমরা করতে পারি সেটা সবগুলাই কিন্তু আমরা একত্রে এটাকে বলে থাকি প্রাথমিক শিল্প। আমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে প্রাথমিক শিল্প থেকে যে প্রোডাক্টটা বের হচ্ছে বা যে পণ্যটা তৈরি করা হচ্ছে, এই প্রোডাক্টটা কিন্তু পরবর্তীতে আবার প্রসেসিং করে নতুন একটি পণ্য কিন্তু তৈরি করা হয়। মানে সেই জন্য এটাকে প্রাথমিক শিল্পের তৈরি যে পণ্যটা তৈরি করা হয় সেটা পরবর্তী কোনো শিল্পের জন্য কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহার করা যায় কিংবা করা হয়। তাহলে দেখো, আমরা পরবর্তী স্টেপটা বলি আর একটু ক্লিয়ার হবে। যেমন প্রাথমিক শিল্প বললাম, তাহলে এখন আমরা কি করব? উৎপাদন বা প্রস্তুত শিল্প। উৎপাদন বা প্রস্তুত শিল্প হচ্ছে ওই শিল্প যে একেবারে কি বলে এটাকে, যে শ্রম এবং অর্ধপ্রস্তুত জিনিসকে ব্যবহার করে আমরা সেটাকে প্রসেসিং করে নতুন কিছু তৈরি করাকে আমরা বলি উৎপাদন বা প্রস্তুত শিল্প। দেখো, এখানে উৎপাদন আর প্রস্তুত শিল্পে যে কাঁচামাল হিসেবে যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেটা কিন্তু প্রাথমিক শিল্পে যে প্রোডাক্টটা তৈরি হয়েছিল সেটা থেকে কিন্তু এটা তৈরি করা হচ্ছে। যেমন মাটির নিচ থেকে তেল খনি থেকে তেল তোলা, তো তেল তোলাটা সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। কিন্তু তেলটা তুলে সেটাকে প্রসেসিং করে আমি পেট্রোল,
ডিজেল এবং কেরোসিন, আমি সেটাকে আলাদা করব, সেটা কিন্তু আমার উৎপাদনশীল মানে প্রসেসিং করে আমি সেটাকে নতুন একটি পণ্য প্রোডাক্ট তৈরি করছি, সেটা কিন্তু উৎপাদন বা প্রস্তুত শিল্পের মধ্যে পড়ে। তাহলে দেখো উৎপাদন ও প্রস্তুতশীলতার কাজের ধরন অনুযায়ী সেটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমটা কি দেখো, বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প হচ্ছে যেমন একটা পদার্থ থেকে খুঁজে খুঁজে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে আলাদা করা, মানে একই পদার্থ থেকে সেটাকে একসাথে থাকা পদার্থগুলোকে সেটাকে আলাদা করে বের করা শিল্প, যে শিল্পে যে কাজটা করা হয় সেটাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। যেমন বললাম আমরা খনিজ তেল, খনিজ তেল বলতে ওই যে খনি থেকে যে তেলটা আমরা পাচ্ছি সেটাকে বলি আমরা খনিজ তেল। তো এই খনিজ তেলটাকে আমরা বিশ্লেষণ করে মানে প্রসেসিং করে সেটা থেকে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন তেলগুলোকে আমরা আলাদা করি। যেমন খনিজ তেলটাকে প্রসেসিং করে আমরা পেট্রোল, ডিজেল কিংবা কেরোসিন এগুলো কিন্তু আমরা আলাদা খনিজ তেল থেকেই কিন্তু আমরা এগুলা আলাদা বের করে ফেলছি। মানে একই খনিজ তেলে বিভিন্ন ধরনের তেল মিশ্রিত থাকে কিংবা প্রসেসিং করে সেটাকে আমরা আলাদা আলাদা বিভিন্ন তেল বের করছি। তাহলে ওই শিল্পকে এই কাজগুলো যে শিল্পের মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। আর দেখো যৌগিক শিল্প। যৌগিক শিল্প হচ্ছে বিশ্লেষণ শিল্পের ঠিক অপোজিট। যেমন বিশ্লেষণ শিল্প একটা পদার্থ থেকে, বিশ্লেষণ শিল্প যেমন একটা পদার্থ থেকে আমি তার সাথে মিশ্রিত বিভিন্ন পদার্থগুলোকে আলাদা আলাদা করে বের করে ফেলছি। আর যৌগিক শিল্প হচ্ছে যে কয়েকটা পদার্থ একত্রিত করে নতুন একটি প্রোডাক্ট তৈরি করা হয় যে শিল্পের মাধ্যমে, সেটাকে বলি আমরা যৌগিক শিল্প। যেমন আমরা যে বাজারে যে সাবানটা পাচ্ছি সেই সাবানটাকে কিন্তু কয়েক ধরনের পদার্থ একত্রিত করে আমাদের ব্যবহার উপযোগী একটি সাবান তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু কয়েকটা প্রোডাক্ট একসাথে অনেকগুলো প্রোডাক্ট মিশিয়ে সেটা কিন্তু সাবান তৈরি করা হচ্ছে। যেমন সিমেন্টটা শুধু সিমেন্ট বলতে আমরা বুঝি একটা প্রোডাক্ট, কিন্তু সিমেন্টে কিন্তু কয়েক ধরনের পদার্থ একত্রিত করে সেটাকে সিমেন্টে রূপান্তর করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওই ধরনের শিল্পের কাজ যে শিল্পের মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলি যৌগিক শিল্প। তার মানে দেখো বিশ্লেষণ শিল্প যদি একই পদার্থ থেকে আমি কয়েকটা পদার্থকে আলাদা করি, আর যৌগিক শিল্প হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পদার্থ মানে বিভিন্ন পদার্থ একত্রিত করে আমি একটি পূর্ণ একটি রূপান্তর করছি। তারপরে দেখা আছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্প হচ্ছে যেমন তোমার প্রাথমিক শিল্পে উৎপাদিত কোনো প্রোডাক্ট সেটাকে প্রসেসিং করে নতুন একটি রূপে পরিবর্তন করা, সেটাকে বলি আমরা প্রক্রিয়া ভিত্তিক। যেমন আমরা প্রাথমিক শিল্প থেকে আমরা টমেটো পাচ্ছি, ধরো কৃষি শিল্প থেকে আমরা টমেটো পাচ্ছি, সেই টমেটোটাকে প্রসেসিং করে আমরা টমেটো সসে পরিণত করছি। তাহলে এটি একটি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। কিংবা আমরা যে আম পাচ্ছি সেই আমটাকে প্রসেসিং করে আমরা জুসে রূপান্তর করছি, তাহলে এটাও কিন্তু একটি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। ঠিক আছে, তাহলে এই কাজগুলো যে শিল্পের মাধ্যমে করা হয় সেই শিল্পকে আমরা প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলতে পারি। আর বাকি হলো কি সংযোজন শিল্প। সংযোজন শিল্প হচ্ছে যে বিভিন্ন শিল্পের অর্ধপ্রস্তুত জিনিসগুলোকে একত্রিত করে নতুন একটি প্রোডাক্ট তৈরি করাকে আমরা বলি সংযোজন শিল্প। যেমন আমরা যে বাজারে যে ওয়ালটন মোবাইলটা পাই কিংবা অন্যান্য যে মোবাইলগুলো আছে বাংলাদেশে তৈরি করা হয়, এই যে বাংলাদেশে তৈরি বলতে এখানে যে মূল যে ছোট ছোট যে পার্টসগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের দেশ থেকে কিনে, ওগুলো কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে কিংবা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে আমরা ছোট ছোট পার্টসগুলো কিন্তু কিনে নিয়ে আসি। তারপরে সেই ছোট ছোট পার্টসগুলো যখন আমরা একটা শেপে সবগুলো একত্র করে একটি শেপে দাঁড় করাই, তখন সেটাকে আমরা বলি সংযোজন শিল্প। সাধারণত এটা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স জিনিস কিংবা ওই বিভিন্ন ধরনের ব্যবহার, যেমন হোন্ডা, মোটরসাইকেল, টিভি, ওগুলোর ক্ষেত্রে সংযোজন শিল্পটা ব্যবহার করা হয়। মানে বিভিন্ন শিল্পের তৈরিকৃত পার্টসগুলোকে একত্রিত করে যে নতুন একটি প্রোডাক্ট তৈরি করা হয় সেটাকে আমরা বলছি সংযোজন শিল্প। ঠিক আছে, আমি কি ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে? তাহলে আমরা দুইটা অংশ পড়লাম শিল্পের, এক হলো প্রাথমিক শিল্প আর পড়লাম কি উৎপাদন বা প্রস্তুত শিল্প। আর কি বাকি রইল? নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে একেবারে রাস্তাঘাট, কালভার্ট, তারপরে সেতু,
রেল সেতু বলো কিংবা এমনিতে ব্রিজ বলো, সড়ক পথে যে সেতু বলো, সকল ধরনের যে নির্মাণ সংক্রান্ত কাজগুলো করা হয় সেগুলোকে আমরা, যে শিল্পের মাধ্যমে করা হয় সেটাকে আমরা নির্মাণ শিল্প বলে থাকি। আর কি হলো সেবা পরিবেশক শিল্প। এটা আমরা আগে পড়েছিলাম। সেবা পরিবেশক শিল্প হচ্ছে ওই শিল্প যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ এবং আরামদায়ক করা হয়েছে, সেই শিল্পগুলোকে আমরা সেবা পরিবেশক শিল্প হিসেবে আখ্যায়িত করে থাকি। যেমন পানি, গ্যাস, বিদ্যুৎ এগুলো মানুষের জীবনযাত্রাকে অনেকটা সহজ করে দিয়েছে। আগের মতো কিন্তু এখন আর নাই। আগে কিন্তু কল, টিউবওয়েল চেপে চেপে পানি তোলা হতো। এখন কিন্তু সুইচ টিপলে পানি কিন্তু একেবারে ট্যাঙ্কিতে চলে যায়। সেই ট্যাঙ্কির পানি আমরা সারাদিন কলটা ছাড়লেই কিন্তু আমরা পানিটা পেয়ে যাচ্ছি। আগে কিন্তু চেপে চেপে পানি তুলতে হতো। এছাড়াও গ্যাসের কথা যদি আমি বলি, গ্যাস আমাদের জীবনযাত্রা অনেক বেশি সহজ করে দিয়েছে। আগে যে খড়ি কিংবা লাকড়ি চুলাতে রান্না করা হচ্ছে সেটা কিন্তু অনেক কষ্টদায়ক। যারা গ্রামে থাকো, যারা গ্রামে এখনও যারা গ্যাস পৌঁছায়নি, তারা কিন্তু এখনও গ্যাস লাকড়িতে রান্না করে। কিংবা গ্রামগুলোতেও কিন্তু এখন কিন্তু মানুষ গ্যাসই ইউজ করে, যেটা সিলিন্ডার গ্যাস। এছাড়া বিদ্যুৎ ছাড়া আমরা একেবারেই অসহায়। সে বিদ্যুৎ, কারেন্ট না থাকলে কিন্তু পানি নাই, যেটা আমাদের শহরে জীবনে যেটা হয়, কারেন্ট নাই তো পানি নাই, মানে জীবন যেমন একটা থেমে যায়। তাহলে দেখো গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলো মানুষের জীবনকে অনেক বেশি সহজ করে তুলেছে। এছাড়াও আমরা যদি ভ্রমণ পিপাসু যারা বিভিন্ন জায়গায় যাচ্ছি, পর্যটন সুবিধাগুলোও যে আমরা পাচ্ছি সেটাও কিন্তু আমাদের এক সেবা পরিবেশক শিল্পেরই অন্তর্ভুক্ত। যে সরকারি হোটেলগুলো কিংবা সরকারিভাবে আমরা আরও অনেক সেবা পেয়ে থাকি যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো সেই সকল যে সেবা, যে শিল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলি সেবা পরিবেশক শিল্প। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিল্পের যে প্রকারভেদটা বললাম, তোমরা অবশ্যই বাসায় একটু পড়ে ফেলবা, নয়তো বা উল্টাপাল্টা লাগবে। বিশেষ করে এই উৎপাদন শিল্পের অংশটুকু, এটা কিন্তু অনেকেই তোমরা ধরতে পারো না। এটা যদি আজকে যেটা পড়িয়ে দিলাম সাথে সাথে যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার তোমরা তো জানো, তোমাদের যে প্রোফাইলটা আছে কিংবা আমাদের যে ওয়েবসাইট আছে অবশ্যই সেখানে দেওয়া আছে, তোমরা যোগাযোগ করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।